পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের রাজকথনের অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। ভিওডির রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ। শুরুতেই জানতে চাচ্ছি আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কিভাবে যুক্ত হলেন এবং কার অনুপ্রেরণায় আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়ালেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমার সম্পৃক্ততা অনেক পুরাতন। বিশেষ করে আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটার পূর্বের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তো এর যে ছাত্র সংগঠন ছিল তারও পূর্বের নাম ছিল, এটার এখন নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তো এটার পূর্বের নাম হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তো আমি এই ছাত্র সংগঠনের সাথে যুক্ত হই, অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যখনই প্রতিষ্ঠা হয়েছে, সেটা হলো আজ থেকে দীর্ঘ বছর আগে, সেটা হলো 1991 সালের 23শে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়। তো তখন আমি ছাত্র, তো আমার সৌভাগ্য হয়েছে তখনই আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রাথমিক সদস্য পদ পূরণ করি, আজ থেকে দীর্ঘকাল আগে। এবং এই সংগঠনে আসার জন্য অনুপ্রেরণা, তখন আমি বয়সও ছোট, তখন আমি বলতে গেলে একেবারে আমাদের পড়াশোনার প্রাথমিক স্টেজ। তো কোরআন হাদিস বা এটা যে খুব বেশি বুঝতাম তাও নয়, তবে দেশপ্রেম আমাদের জন্মগতভাবেই আমাদের মধ্যে ছিল। আশা করি দেশের জন্য, মানুষের জন্য কিছু করা দরকার। এবং দেশের মানুষের তৎকালীন সময় 91 সাল, আপনারা জানেন ওই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, তখন তখনকার পূর্বের যে স্বৈরাচারী এরশাদের পতন এবং নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাচ্ছে বাংলাদেশ, এই সময়টা আমরা ছোট বয়সেও প্রত্যক্ষ করেছি। এবং আমরা দেখেছি যে আসলে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে সুন্দর করবার জন্য, এটাকে একটি উন্নত বাংলাদেশ গড়বার জন্য আমাদের কাজ করা দরকার, এটা একটা প্রেরণা ছিল। এছাড়াও আমাদের যিনি প্রতিষ্ঠাতা আমির ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, তিনি ছিলেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। তিনি তৎকালীন সময়ে বাংলাদেশের সহ সারা বিশ্বে একটি অবস্থান তৈরি করতে পেরেছিলেন। বিশেষ করে বাংলাদেশে ইসলামী সংগঠন বা ইসলামী রাজনীতিতে একটি অনন্য ব্যক্তিত্ব তিনি ছিলেন। এবং নতুন একটি ধারা, এবং ওনার ধারাটাই এমন একটি ধারা বাংলাদেশে আপনারা দেখবেন যেই ধারার মধ্যে দুটো ধারা সম্পৃক্ত। একটা হলো তাসাউফের লাইন, আত্মশুদ্ধি কেন্দ্রিক একটা কর্মসূচি তার এই সংগঠনে আছে, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার, এটাও এখানে তার এই একটা ধারা। তো উভয় ধারায় আমরা দেখলাম যে আসলে যে একটা মানুষের ব্যক্তি গঠনটাও যেরকম দরকার, সাথে সাথে আমাদের রাষ্ট্রটাও গঠন করা দরকার। এই উভয়টার সমন্বয়ে আমি দেখতে পেয়েছি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং তার ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মধ্যে। তো এখান থেকেই তৎকালীন সময়ে আমি এই প্রথম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে তখন আমি যুক্ত হই। এবং আপনারা দেখছেন যে তৎকালীন সময়ে বাংলাদেশে সহ সারা বিশ্বেই, বিশেষ করে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তখন থেকেই সে নিয়ে এসেছিল। তো এখান থেকে আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি কেন করছেন, উদ্দেশ্য কি? তো এটার বলা একটু ইতিহাস পিছনে বলতে হয় যে আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যুক্ত হলাম। এরপরে দীর্ঘ প্রায় 22 বছর আমি একটানা একেবারে তৃণমূল থেকে আপনার একটা প্রতিষ্ঠান শাখা থেকে নিয়ে শুরু করে তারপরে আমাদের দেশে যতগুলি প্রশাসনিক শাখা আছে এগুলিতে দায়িত্ব পালন করেছি। এরপরে আপনার ইসলামী শাসন ছাত্র আন্দোলনের মজলিসে শুরা, এরপরে কেন্দ্রীয় ফোরামে, এবং সর্বশেষ আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল ছিলাম 2 সেশন। এরপরে কেন্দ্রীয় সভাপতিও আমি ছিলাম 4 বছর। তো এই সময়টাতে দীর্ঘ প্রায় 22 বছর আমি ছাত্র সংগঠনে জড়িত ছিলাম। তো এরপরে যখন আমার ছাত্রত্ব শেষ হলো,
তো শেষ হওয়ার পরই আমি পড়াশোনা উভয় লাইনই করেছি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা, সাথে সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করেছি। আমি অলরেডি এমফিল করেছি, পিএইচডিও করব। তো এই ধারাবাহিকতায় যখন আমার ছাত্রত্ব শেষ হলো, এরপরে আমি যেহেতু এদেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমরা দেখেছি যে যদি আমাদেরই প্রিয় মাতৃভূমিটাকে আমরা গড়তে চাই, তাহলে আমাদের যোগ্য নেতা লাগবে, কর্মী বাহিনী লাগবে, ভালো সংগঠন লাগবে, এবং যারা দেশপ্রেমিক এরকম মানুষ লাগবে। তো আমরা দেখলাম যে আসলে পীর সাহেব চরমোনাই, তো ওনার মধ্যে আমরা যাবতীয় গুণাবলীগুলি আমরা তার মধ্যে পেয়েছি। সাথে সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৎকালীন সময় ছিল, যেটা নাম ছিল পূর্বের নাম, তো তাদেরও আমরা কথা কাজের মধ্যে মিল, এবং তাদের মধ্যে আমরা তৎকালীন সময় দেখেছি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মধ্যে তখন থেকেই আমি দেখেছি এবং বারংবার আমরা অ্যানালাইসিস করেছি বিভিন্নভাবে যে তাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মধ্যে কথা কাজের মিল, দেশপ্রেম এবং নিখাদ দেশপ্রেম। এখানে কোনো, আপনি এখনও পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশে দেখবেন, এখানে কোনো মুখে এক, ভিতরে এক, অফিসে এক, মাঠে এক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই চরিত্র তাদের না, এবং তারা নিখাতভাবে দেশের জন্য কাজ করতে চায়। আমি এই সকল বিষয়কে আমাকে খুবই অনুপ্রাণিত করে। আমরা এখনও বলি, এখনও আমি বিভিন্ন আমাদের প্রোগ্রামগুলোতে বলি, আমরা যদি দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন যেটা নাম, এই সংগঠনে এর মধ্যে যদি কোনো ধরনের তফাৎ পাওয়া যায়, দেশপ্রেমের মধ্যে খাত পাওয়া যায়, তারপরে মানুষের কল্যাণের ক্ষেত্রে খাত পাওয়া যায়, 2 নম্বরই 6 নম্বরই যা বলি আমরা বর্তমান রাজনীতির যে চরিত্র, এগুলো যদি পাওয়া যায়, তাহলে আমি প্রথম ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রিজাইন করব। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো যেহেতু আমরা এখানে পাচ্ছি, তো সেজন্য দেশের জন্য কাজ করার জন্য একটা প্ল্যাটফর্মে আমার কাজ করা, এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমার দেশপ্রেম এটাকে আমি উদ্বুদ্ধ করে। সেজন্য আমি এই সংগঠনে আমার ছাত্রত্ব শেষ হওয়ার পরেই সাথে সাথে আমি এখানে জয়েন করি। তো জয়েন করার পরেই এরপরে ধাপে ধাপে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে আমাকে রেখেছে, আমি সেখানে দায়িত্ব পালন করছি। আদর্শিক রাজনীতি চর্চার মাধ্যমে দেশে শৃঙ্খলা ফেরানো কি সম্ভব? না, এটা বাস্তব সত্য হলো যে আমাদের দেশে রাজনীতি কাকে বলে? রাজনীতি বলে হলো এটা রাজার নীতি, কিন্তু আমাদের দেশে এটা দুর্ভাগ্য, বা ওয়ার্ল্ডেরও বিভিন্ন জায়গা আছে, এই দুর্বৃত্তায়নের কারণে এবং অশুভ শক্তির কারণে, এবং ওই যে একটা কথায় আছে, চোরে শোনে না ধর্মের কাহিনী। হ্যাঁ, তো এ কারণে আমাদের দেশ সহ অন্যান্য, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড যেটা আর কি, তৃতীয় বিশ্ব যেটাকে বলা হয়, এ সমস্ত জায়গায় তাদের রাজনীতিটা তাদের হাতে থাকে না, এক, এবং এটাকে কুলসিত করে ফেলেছে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী এবং বিভিন্ন দেশের অভ্যন্তরেও, দেশের বাইরে থেকেও নানা চক্রান্ত ষড়যন্ত্রের কারণে আমাদের দেশের রাজনীতিটা এখন কুলসিত, এতটাই কুলসিত যে আসলে আমি দেখেছি, আমি ছাত্র সংগঠন করার সময় দেখেছি, এখনও লক্ষ্য করি যে অনেক ভালো মানুষ আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্রের কারণে তারা রাজনীতিতে আসতে চায় না। এটা কেন? এটা হলো দুর্বৃত্তায়ন। রাজনীতিতে একটা দুর্বৃত্তায়ন হয়েছে, যে কারণে মানুষ, অনেক ছাত্র যারা মেধাবী ভালো ছেলেরা পর্যন্ত রাজনীতিতে আসতে চায় না। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো সেক্ষেত্রে যদি রাজনীতিটা যদি আদর্শিক না হয়, তাহলে আপনি দেশ কখনো আপনি ভালো করতে পারবেন না, কখনোই এটা সম্ভব না। রাজনীতিবিদরা যত বেশি কলুষিত, দেশ তত বেশি কলুষিত। রাজনীতিবিদরা যত বেশি দুর্নীতিপরায়ণ, দেশ তত বেশি দুর্নীতিপরায়ণ হবে, কারণ তারাই রাষ্ট্রটা চালায়। তো সেক্ষেত্রে আমরা যদি আদর্শিক রাজনীতি না করি, তাহলে এদেশ কখনোই ভালো হবে না। আমরা যতদিন পর্যন্ত যারা আদর্শিক রাজনীতি করে তাদের হাতে আমরা দেশটাকে তুলে দিতে না পারব, ততদিন পর্যন্ত আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমি সেদিন এক জায়গায়, আমি ইদানিং একটা গবেষণা করে দেখলাম যে এটা খুব দুঃখজনক যে আপনি, আমাদের পাশের রাষ্ট্র ভারত আছে, ভারতেও আপনি যদি খোঁজ করেন, যে আমার ধারণা যে ভারতের মধ্যেও যে তারা ভারত বিরোধিতা করছে, বাংলাদেশের পক্ষে দালালি করছে ভারতের জনগণ হয়ে, এই সংখ্যা বোধ হয় খুব বেশি পাবেন না। এমনকি ভারতের যারা মুসলমান আছে তাদের নেতাদের কথাবার্তা শোনেন, তাদের সাথে আপনি ওঠেন বসেন, তারাও ইন্ডিয়াতে বসে, সেখানে তারা নির্যাতিত হচ্ছে, সেখানে বসে তারা ভারত বিরোধিতা করছে, বাংলাদেশের পক্ষে দালালি করছে, এটা কিন্তু আপনি পাবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের বাংলাদেশের এই জাতির
মানে আমরা জাতিগতভাবে, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে বসে, বাংলাদেশে লালিত পালিত, বাংলাদেশের আকাশ বাতাস থেকে সে লালিত পালিত এই সমাজে বসবাস করতেছে, এই বাংলাদেশে থেকে খেয়ে সে ভারতের দালালি করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা আদর্শিক রাজনীতি না থাকার কারণে, এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে সবাই না, অধিকাংশ এমন হয়ে গিয়েছে যাদের মধ্যে মুখে বলে দেশপ্রেম, নিচে নিচে আর এক কথা। অনেক রাজনীতিবিদ এমন আছে যারা বাহিরে বলে এক কথা, মিটিংয়ে বলে এক কথা, জনসভায় গিয়ে বলে আর এক কথা। তো এটা আমাদের দুর্ভাগ্য। তবে এটা সবাই না, আমি ঢালাওভাবে বলছি না, কারণ দেশ গড়বে আবার রাজনীতিবিদরাই, যতটুকু হয়েছে এটা রাজনীতিবিদরাই করেছে। তো সেক্ষেত্রে যদি আপনি যে প্রশ্নটা করেছেন, যদি আমরা আদর্শিক রাজনীতিটাকে যত বেশি স্ট্যাবলিশ করতে পারবো এবং যত বেশি যারা আদর্শিক রাজনীতি করে তাদের হাতে আমরা দেশের নেতৃত্ব দিতে পারবো, আমাদের জাতি হিসাবে আমাদের জনগণ এই কথাটা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, আমরাও তত ভালো দিকে যেতে পারবো। তাছাড়া আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া কখনোই সম্ভব নয়। এজন্যই আদর্শিক রাজনীতিটা খুব বেশি জরুরি, এবং ভালো মানুষ রাজনীতিতে আসাও দরকার এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ তরুণদেরকে কতটুকু প্রাধান্য দিচ্ছে এবং তরুণদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তরুণদের মাঝে আমাদের কাজ করবার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের আছে, যেটা বাংলাদেশে এমন একটা সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের এই সংগঠনের মধ্যে বাংলাদেশের যে ত্রিধারার শিক্ষা ব্যবস্থার স্টুডেন্টদেরকে আপনি এখানে পাবেন। এখানে কওমি মাদ্রাসার স্টুডেন্টদের পাবেন, আলিয়া মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা পাবেন, সাথে সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেও আপনারা এখানে পাবেন। সবাইকে আমরা সমন্বয় করে এখানে এরা কাজ করতেছে। সাথে সাথে আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রয়েছে, এখানেও কিন্তু আমরা সব শ্রেণীর মানুষদেরকে আমরা এখানে যুবকদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমরা বিশ্বাস করি, এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও যুবকদেরকে বা এই তরুণদেরকে আমাদের বা এই আদর্শিক রাজনীতিকে আকৃষ্ট করার জন্য আমাদের আমির, আমাদের নায়েবে আমির, আমাদের দলের নেতৃবৃন্দ, আমরা এই কথাগুলি আওয়াজগুলি বলে যাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সাড়াও পাচ্ছি। কারণ একজন অভিভাবক সে চায় যে তার সন্তানটা আদর্শবান যেন হয়। কোনো অভিভাবক চায় না যে তার সন্তানের হাতে মদের বোতল উঠুক, সে টেন্ডারবাজি করুক, এটা কোনো অভিভাবক কিন্তু চায় না। কিন্তু আমাদের দেশের এই প্রচলিত রাজনীতি, আমরা ফ্যাসিস্টের আমলে কি দেখলাম, যারা বুয়েটে পড়াশোনা করছে, বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট, বাছাইকৃত, এই ছেলেদেরকে ছাত্রলীগের করার কারণে এই ছেলেরা এমন হয়ে গেল, তারা আবরার ফাহাদের মতো ছাত্রকে হত্যা পর্যন্ত করেছে। তাহলে এই যে ছেলেরা হত্যা করে আজকে যারা ফাঁসির আসামি, এই ছেলেরা কিন্তু জন্মগতভাবে খুনি হয়ে জন্মায় নাই, তাদের পারিবারিক শিক্ষায় কিন্তু খুনি ছিল না। এই আদর্শহীন রাজনীতি ছাত্রলীগ বা আরও যারা আছে এদের সাথে সংশ্লিষ্টতার কারণে কিন্তু এরকম হয়েছে। আজকে মানুষ সচেতন হয়েছে, যুব সমাজ সচেতন হয়েছে, তারা দেখছে যে কারা আজকেও বর্তমানে এখনও অনেকে ক্ষমতায় যায় নাই, এরপরও তাদের ছাত্র সংগঠনের, তারপর তাদের যুব সংগঠনের, তাদের যে চাঁদাবাজি মাঠ পর্যায়ে, এগুলির থেকে কিন্তু মানুষ বোঝে। আপনি মুখে যতই মিষ্টি কথা বলেন, দিন শেষে মানুষ কিন্তু বিছানায় শুয়ে রিয়ালাইজ করে যখন দেখে যে এরা এই দুর্বৃত্তায়নের মধ্যে আছে, তখন কিন্তু তারা ভালো জায়গাটায় যেতে চায়। তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠনের মাধ্যমে আমরা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি, এবং আমরা দেখছি দলে দলে ঝাঁকে ঝাঁকে আমাদের যুব সংগঠন এবং ছাত্র সংগঠনে তরুণরা অংশগ্রহণ করছে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাচ্ছেন কেন? সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন না হলে কি করবেন? আমরা সকলেই আমাদের দলের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, এবং আমরা দেখেছেন আমরা এই ঐক্যমত্য কমিশনেও আমাদের মতামত দিয়েছি, এবং আমরা মাঠে ময়দানে সব জায়গায় আমাদের নেতৃবৃন্দ, আমাদের আমির সহ নেতৃবৃন্দ বলছেন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চাই, এবং কেন চাই এটাও আমরা স্পষ্ট করেছি। কারণ আমরা দেখেছি যে যেই প্রচলিত নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতির সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি প্রথমে।
আমরা দেখলাম যে এই পদ্ধতিতে নির্বাচন হলে প্রথম সমস্যা হলো এদেশের মানুষের তাদের যে প্রস্তাবনা বা তাদের যে মত, সেই মতটা প্রতিফলিত হয় না। একজন 51% ভোট পেল, আর একজন 49% ভোট পেল। সরকার কে গঠন করছে? 51%। তাহলে দেখলেন 51% গঠন করলো, কিন্তু 49-50% মানুষের যে মতামত এটা উপেক্ষিত হলো। এটা কিন্তু বাস্তবায়িত হলো না। এটাকে প্রকৃত গণতন্ত্র বলেও না, এটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। সকলের মত যদি নিতে হয়, আর পিআর বা এই সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে কি হবে, যে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট তার সংসদে তার প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কেউ বঞ্চিত হচ্ছে না, সকলের মতামতটা এখানে প্রাধান্য পাচ্ছে। আগে আমরা শুনতাম যে অমুক দলকে ভোট দিও না, অমুক দলকে ভোট দিও না, কেন? তাহলে ভোট পচা যাবে। ভোট কেন পচা যাবে? আমার মত আমি দিব, আমার মতটাকে কেন রাষ্ট্র ফেলে দিবে, ডিনাই করবে? এটা তো রাষ্ট্রকে আমি অধিকার দেই নেই। আমি তো রাষ্ট্রের মালিক, আমি যাকে ইচ্ছা আমি ভোট দিলাম, আমার ভোটটাকে অগ্রহণযোগ্য হলো, অবমূল্যায়িত হলো, এটা তো আমাকে আপনি নেগলেক্ট করলেন। রাষ্ট্রের আমি একজন মালিক, আমি যদি মালিক হই প্রকৃত অর্থে, আমাকে আপনি ডিনাই করলেন। এটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। যেটা আমরা বলি মানুষের মতামতের প্রতিফলন এখানে ঘটে না। তো সেজন্য আমরা প্রথমেই দেখেছি যে আমরা যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেতে হবে। এছাড়াও আপনারা দেখেছেন বাংলাদেশে নির্বাচন হয়েছে অতীতে, এই নির্বাচনগুলির মধ্যে ভোট চুরির, ভোট ডাকাতি, রাতের ভোট দিনে হওয়ার বন্দোবস্ত, এরপরে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি নির্বাচন মানেই মারামারি হবে, হাঙ্গামা হবে, এই দল ওই দলের প্রার্থীর উপরে গোলাগুলি করবে, নির্যাতন করবে, তারপরে নির্বাচনের দিন ভোটের বাক্স ওইখান থেকে চুরি হয়ে যাবে, নিয়ে খালে বিলে দৌড়াচ্ছে। এগুলি আমরা দেখেছি। তো এগুলি সব যদি দূর করতে হয়, এবং আরও বেশি দুঃখজনক হলো এই প্রার্থী বাছাই করতে গিয়া দলগুলোর যে দলবাজি, চাঁদাবাজি, কোটি কোটি টাকা এক একটা মনোনয়ন বিক্রি হচ্ছে, এবং ফলে কি হচ্ছে, আমাদের দেশে ভালো নেতৃত্ব আসছে না। আপনি দেখেন বিগত ফ্যাসিস্টের আমলে কি দেখলাম, মমতাজের মতো একজন নায়িকা, মানে গায়িকা, অশিক্ষিত, এই জাতীয় কত আমরা সংসদ দেখেছি, লিখে দিয়েছে যে তুমি এইটা বলো, কাগজ দেখে পর্যন্ত বাংলা উচ্চারণ করে বলতে পারতেছে না, সে হলো আমাদের সংসদ সদস্য। এগুলি আমরা জাতি হিসাবে লজ্জিত। আজকে দেখেন এই যে তরুণ সমাজ জুলাই আন্দোলনে, এই যে আমরা মাঠে ছিলাম, আমি নিজে মাঠে ছিলাম, আপনি দেখবেন ছবিগুলোতে এখনও আছে, আমরা মাঠে ছিলাম, আমরা দেখেছি এই যে আমাদের যুব সমাজ, ছাত্ররা এবং ছাত্র জনতা যেভাবে মাঠে নেমেছে, এটা কিন্তু সাধে নামে নাই, এটা একটা ক্ষোভ থেকে কিন্তু আমরা নেমেছি। এত বেশি ক্ষোভ, আমি আপনার সাথে কথা বলছি, আমার গায়ের পশম এখন দাঁড়িয়ে যাচ্ছে, এত বেশি ক্ষোভ তৈরি হয়েছে দেশের ছাত্র সমাজ, যুব সমাজের মধ্যে। এটা একটা বহিঃপ্রকাশ ঘটেছে। কেন হয়েছে? যে আমাদের সামনে এইভাবে জুলুম, অত্যাচার, আমাদেরকে নেগলেক্ট করা, অপমানিত করা, কি না করা নাই ফ্যাসিস্ট। তো আমরা এজন্যই চাচ্ছি যে যদি সংখ্যানুপাতিক হারে যদি না হয়, তাহলে আবার ফ্যাসিস্ট জন্ম নেবে। যারা ক্ষমতায় যাবে এরা ওই এক দল এক শাসন, তাদের যা মনে চায় তাই। আমাদের সাবেক এই ফ্যাসিস্ট সরকারের, সে তো রাত্রেবেলায় তারিখও চেঞ্জ করে দিচ্ছে, তাই না? 11টার সময় 12টা বাজিয়ে দিচ্ছে, অনেক কিছুই করেছে দেশে। মানে এমন কিছু নাই যে সে করে নাই, দেশে 12টাও সে বাজাইছে, ঘড়িতেও সে তার 12টা বাজাইছে। তো এভাবে আমরা চাই না যে নতুন একটা ফ্যাসিস্ট তৈরি হোক, মানুষের মতামত প্রতিফলিত হোক, আমরা এটা চাই। প্রত্যেকটা মানুষের মতের মূল্য আছে, আমরা যেন সেটাকে মূল্যায়ন করতে পারি, এবং আমরা সেবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিটাকে গড়তে পারি। আপনি মনে রাখবেন অতীতেও আন্দোলন হয়েছে, 91-তে হয়েছে, তারপর 96-তে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। জুলাইয়ের আন্দোলন এবার 24-এর আন্দোলন আগের আন্দোলন করতে এক না। এবং কেউ যদি মনে করে আগের আন্দোলনের পরে একটা ধামাচাপা দিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে, পরে যারা এসছে যা মনে চায় তাই করেছে, তাই না? এই জুলাইয়ের আন্দোলনের পরে এবার কিন্তু এটা হতে
দেওয়া হবে না, আমরাও দেবো না ইনশাআল্লাহ। এদেশের ছাত্র জনতা সচেতন আছে, ষড়যন্ত্র হচ্ছে, হবে, কিন্তু এটাও তাদেরকে মাথায় রাখতে হবে ওই আন্দোলনে যারা ছিল এরা কিন্তু মারাও যায় নাই সবাই, হ্যাঁ কিছু শহীদ হয়েছে, সবাই কিন্তু হারিয়ে যায় নাই। তো সেজন্য আমরা মনে করি সংখ্যানুপাতিক পদ্ধতিটা এদেশের মানুষের কল্যাণ বয়ে আনবে, সকলের মতামত প্রতিফলিত হবে, এজন্য আমরা এটাকে চাই। এই জন্য আমরা চাচ্ছি যে সংখ্যানুপাতিক হারে যেন নির্বাচনটা হয় পদ্ধতিতে। অন্তর্বর্তীকালীন সরকারের 9.5 মাসে কতটুকু ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তুষ্ট? আপনার মন্তব্য কি? এ ব্যাপারে ধরেন এই সময়টাতে যা করেছে এটা আমাদের মোটা দাগে এক বাক্যে সন্তুষ্ট কিংবা সন্তুষ্ট নয়, এক বাক্যে আমাদের জন্য এটা বলা কঠিন। এটার জন্য আপনাকে আরও ওয়েট করতে হবে এই মতামতটা বলার জন্য চূড়ান্তভাবে বা দলগতভাবে বলার জন্য, সেটা আমাদের নেতৃবৃন্দ আরও বলবেন, স্পষ্ট করবেন। তবে আমরা যেটু দেখেছি যে ফ্যাসিস্ট যেই 15-16 বছরে যেভাবে দেশটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমরাও আগে বহু বক্তব্য দিয়েছি, আমাদের আমির বক্তব্য দিয়েছে যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সাংবিধানিক পদগুলো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, প্রশাসন, জনপ্রশাসন বলেন, যা কিছু আছে এমন কোনো বিভাগ নাই যেটাকে সে তছনছ করে দিয়ে যায় নাই, একেবারে তছনছ করে দিয়ে গেছে। এই তছনছ করা একটা রাষ্ট্রকে, সেটাকে আপনি ট্রেনে উঠাতে আবার মূল লাইনে নিয়ে আসতে এত সহজে পারবেন, এটা আমার মনে হয় না যে আল্লাহ প্রদত্ত বিশেষ রহমত ছাড়া যে কোনো মানুষের দ্বারা, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হয়তো 1 মিনিটেও পারেন, কিন্তু সাধারণত কোনো মানুষের দ্বারা চট করে এটা পারা সম্ভব নয়। আপনি যেই পুলিশ দিয়ে কাজ করবে এই সরকার, পুলিশের একেবারে আদ্যপান্ত শুরু থেকে নিয়ে আপনি কি চিন্তা করেন? মানে একটা দেশের রাষ্ট্র প্রধান সে চলে যেতে পারে, সে পদত্যাগ করতে পারে, সে পালাতেও পারে, পালালে হয়তো সে প্রধানমন্ত্রী পালাবে, রাষ্ট্রপতি পালাবে, কিছু লোক পালাবে। সে কত বড় জালেম আর ফ্যাসিস্ট ছিল, সে পালানোর কারণে প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে পিয়ন পর্যন্ত সব পালাইছে। তার মানে কি? তার মানে হলো প্রধানমন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত তাদের সাজানো ছিল, সাজানো আছে, এবং সব ওই একই ধাঁচের লোক। তো এইটাকে আপনি একটা রাষ্ট্র তো চলতে হবে, চলতে গেলে যেই অঙ্গগুলি দরকার সব অঙ্গই তো ক্লপস, সব অঙ্গই তো রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি খুব ভালো চলতে পারবেন এটা বলা যায় না। হ্যাঁ, তারপরে ডক্টর ইউনূস যতটুকু করছেন আমরা ধন্যবাদ জানাই তাকে, আমরা সহযোগিতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে করে যাচ্ছি। তবে কিছু ভুলভ্রান্তি যে নেই তা না, আমরাও ওনাকে, আমাদের আমির সেদিনে গিয়েছিলেন, গিয়ে পরামর্শ দিয়েছেন, আমাদের দল থেকে পরামর্শ দিচ্ছি। আমরাও মনে করি তারা যদি এ সকল পরামর্শ গ্রহণ করে তাহলে আমরা সহযোগিতা আমাদের করার মানসিকতা আছে, আমরা চাই দেশটাকে করতে। ইতোপূর্বের নিরপেক্ষ নির্বাচনগুলোয় দেখা গিয়েছে ভোটের 80 থেকে 85% আওয়ামী লীগ ও বিএনপির। সেখানে ইসলামী দলগুলোর ঐক্য বিকল্প শক্তি হিসেবে কতটুকু শক্তিশালী? আপনি দেখেন অতীতে আসলে বাংলাদেশে একদম আমরা যেটাকে ফেয়ার, ফ্রি অ্যান্ড ক্রেডিবল যে নির্বাচনের কথা আমরা বলি, এরকম নির্বাচন খুব বেশি হয়েছে বলে বলা যায় না। যতটুকু হয়েছে, হওয়ার পরে কিন্তু বিরোধী দলে যারা গেছে তারাই বলেছে যে এটা সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে স্থূল কারচুপি, এবং কারচুপি যে হয়েছে এটা তো সারা দেশে আমরা জানি কম বেশি হয়েছে। তো এরপরেও তারা নির্বাচনে ভোট পেয়েছে, আমরা এটা অস্বীকার করি না, তারা বড় দল হিসেবে তারা পেয়েছে, এবং শেষে গত 15 বছর তো কোনো ভোট নাই। তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, বা আমরা বলতে চাই স্পষ্ট করে, আগের ভোট, আগের বাংলাদেশ, এখন বাংলাদেশ কিন্তু এক না, উভয়ের মধ্যে অনেক অনেক তফাৎ হয়েছে। এবং আপনারা দেখেছেন যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে আমি বলতে পারি যে অন্যান্য দলের ভোট কিন্তু ক্রমশ কমেছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি ভোটের ধারাবাহিকতাটা দেখেন, এটা জ্যামিতিক হারে না, আরও বেশি উচ্চ হারে এটা কিন্তু বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট বাড়বে, এবং ইসলামপন্থীদেরকে কিন্তু সবসময় এদেশের মিডিয়া বলেন, এদেশের প্রশাসন বলেন, সবসময় চাপিয়ে রাখতো। আমি আশ্চর্যান্বিত হয়েছে, আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকা উত্তর নির্বাচন করেছি,
আমার আশ্চর্য লেগেছে, আমিও কিন্তু ভোট যাই হয়েছে না হয়েছে, কোনো সময় 26,000 30,000 ভোট দেখিয়েছে হয়েছে, কিন্তু আপনারা দেখবেন যে ভোট কি, ভোটের 10-15 দিন আগে তো নিউজে আমাদের ইসলামী আন্দোলনের বা ইসলামপন্থীদের কোনো নাম তারা লিখতে খুব লজ্জা পেতেন বা লজ্জা পান। ইসলামের নামটা মিডিয়ায় লিখবে, পত্রিকায় লিখবে, মিডিয়ায় বলবে, এটা কেন যেন এটা আমরা বুঝি না। এটা তাদেরকে দোষ দিব না, আমাদের দোষ সেটাও আমরা বলছি না, সেটা জাতি মূল্যায়ন করবে বা আপনারা মূল্যায়ন করবেন। কিন্তু বিষয়টা হলো, আমরা দেখেছি মিডিয়াতে ইসলামপন্থীদেরকে সবসময়ই কোণঠাসা করে রাখা হয়েছে, সবসময়। আপনারা দেখেছেন রংপুরে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো ভোট পেল, সম্ভবত সেকেন্ড পজিশন দেখানো হয়েছে, তখন কিন্তু এই 71 টেলিভিশনের মতো তারাই রিপোর্ট করতেছে যে আমরা এদের খোঁজখবর রাখি না, এরা তৃণমূলে কাজ করেছে, জাতীয় পর্যায়ের নিউজ আমরা দিই না, এরাই কিন্তু স্বীকার করেছে তখন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমরা ইসলামপন্থীরা বিশেষ করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের কিন্তু তৃণমূলে প্রচুর কাজ আছে এবং চলছে। মিডিয়াগুলি কি করে, এক তো ইলেকশনের আগেই তাদেরকে সাইড দেয় না, এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আমরা বলি, এটা শুধু মুখেই থাকে, এখানেও চান্স নাই, রাষ্ট্রীয়ভাবেও চান্স নাই, এদেরকে কোণঠাসা করে। এবং পত্রপত্রিকাগুলো দেখবেন ইলেকশনের 5 দিন 10 দিন বা আরও আগে থেকেই তারা শুরু করে কি, যে বিএনপি আওয়ামী লীগের লড়াই, 2 দলের লড়াই, এই কথাটা তারা এই শিরোনামই করে ফেলতো। তার মানে অন্য কোনো দল এখানে নেই, এখানে অন্য কোনো দলের নামই তারা নিতে পছন্দ করতো না। তো যার ফলে হয়েছে কি, যে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে, আমাদের সম্পর্কে জানা বা আমাদের কথাগুলো জনগণের পৌঁছার আমরা সেই মিডিয়াটা আমরা পাইনি। তারপরেও আমরা ওই মিডিয়া ছাড়াও, ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া ছাড়াও মানুষের, আমাদের দাওয়াতি মিডিয়া, আমাদের আমির নায়েবে আমির বা আমাদের মুরব্বীদের, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের, আমার তৃণমূলে আমাদের যে কার্যক্রম, এই জনগণের সাথে মিশা, এর ফলে কিন্তু মানুষ বুঝে গেছে। আমাদেরকে যতই কোণঠাসা করে রাখার চেষ্টা করুক না কেন, আপনাকে আমি স্পষ্ট করে বলি, আপনি বিশ্বের যতগুলি আপনার মতবাদ আছে, আপনি প্রত্যেকটা মতবাদের সাথে ইসলামকে আপনি কম্পেয়ার করেন, আপনি এটা বলতে বাধ্য হবেন, যে কেউ বলতে বাধ্য হবে, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, এর প্রত্যেকটা আমরা যদি চ্যালেঞ্জ করে বলতে পারি, শ্রেষ্ঠত্ব যদি প্রমাণ করে দিতে না পারি, তখন আমাদেরকে গালি দিতে পারেন। কিন্তু বিষয়টা হলো, এই যে কম্পেয়ার করব মিডিয়াতে, আলোচনায়, এই স্পেসটাই ইসলামপন্থীদেরকে কখনোই দেওয়া হয় না। এটা হয়তো পরিকল্পিত হতে পারে এজন্য যে তাদেরকে যদি স্পেস দেই, তারা যদি সত্যটা বলে ফেলে, জনগণ যদি শুনে ফেলে, বুঝে ফেলে, তাহলে হয়তো মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, এ কারণে হইতে পারে, অথবা অন্য অদৃশ্য অনেক কারণে তারা দেন না। তো যে কারণে ইসলামপন্থীদের যে আওয়াজ এবং ভয়েস বা আলোচনাটা, এটা মানুষ পায় না। তো এই জুলাই আন্দোলন বা এর আগে পরে এখন মিডিয়া কিছু ইসলামপন্থীদেরকে কাভার করছে, কথাবার্তা নিচ্ছে, এবং আমাদেরও কার্যক্রম তৎপরতা জনগণের দোরগোড়ে পৌঁছাইতে আমরা সক্ষম হয়েছি। যে কারণে আপনার আগের নির্বাচনের হিসাব আর এখনকার হিসাব কিন্তু এক হবে না। কাজেই আপনার ওই ডাটা, ওই অ্যানালাইসিস করে আপনি এখন মূল্যায়ন করতে পারবেন না। আশা করি সামনে নির্বাচনটা যদি যথাযথ ক্রেডিবল নির্বাচন হয়, ফ্রি ফেয়ার হয়, তাহলে আশা করি ইসলামপন্থীদের ভোট আশা করি মানুষের কল্পনার বাহিরেও চলে যেতে পারে, অনেক ভালো জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইসলামী দলগুলো নিয়ে কোনো জোট গঠনের সম্ভাবনা আছে কি? সেটা তো আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, উনি যে একটা দূরদর্শী ঘোষণা দিয়েছেন, এবং ওনার এই ঘোষণাটা আমি মনে করি একটা যুগান্তকারী ঘোষণা এবং খুবই যুগ উপযোগী। আমাদের আমির বলেছেন যে আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থীদের একটা বাক্স আমরা পাঠাবো। আমাদের আমির খুব সরল ভাষায় বলেছেন, হ্যাঁ, এটার মধ্যে খুব সরল ভাষায় কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা এদেশের মানুষের কাছে আমরা মনে করি খুবই গ্রহণযোগ্য হয়েছে। এবং যদি আমরা দিতে পারি, দেখবেন যে ভোটের রাজনীতিতে ইসলামপন্থীরা কোথায় পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আমাদের এটা দৃঢ় বিশ্বাস, অনেক ভালো করবো ইনশাআল্লাহ। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কি করা উচিত? সেক্ষেত্রে কাদের ভূমিকা সব থেকে বেশি জরুরি? রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে
আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক চর্চাটা বাড়াইতে হবে, এটা একটা দিক। আর ইসলামপন্থীদের মধ্যে তো ইসলামই সবচাইতে ভালো আদর্শ, এটাকে নিয়েই আমরা যাচ্ছি, এর চাইতে উত্তম আদর্শ হতে পারে না। অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন তারাও যদি ইসলামী রাজনীতির সাথে যদি তুলনামূলকভাবে চলতে চান, যে আমরা তাদের সাথে, এখন তারা হয়তো আগে আমাদের চেয়ে ভোট বেশি পেয়েছেন, কিন্তু ইসলামী পন্থীদেরকে যদি স্পেস দেওয়া হয়, স্পেস যদি পেয়ে যায়, তাহলে ইসলামপন্থীরা কিন্তু অনেক এগিয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দলও তারা যদি রাজনীতিতে টিকে থাকতে চান কিংবা মানুষের দোরগোড়ে যেতে চান, তাহলে অবশ্যই তাদেরকে সংস্কার করতে হবে, আদর্শিকভাবে তাদেরকে পরিবর্তন করতে হবে। আপনি আগে চাঁদাবাজি করে রাজনীতি করতেন, বন্দুক ঠেকায় রাজনীতি করতেন, সেদিনকে ভুলে যেতে হবে, কারণ সেদিন সামনে এদেশের মানুষ গ্রহণ করবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমরাও অ্যানালাইসিস করে দেখেছি, আমরাও আশ্চর্যান্বিত হয়েছি। আপনি দেখবেন বিগত ফ্যাসিস্ট সরকার সে যেই শিক্ষা সিলেবাস করলো, এরপরে যে পাঠ্যপুস্তকগুলি করলো, পাঠ্যপুস্তক সর্বশেষ যেটা করেছে, শুরু হয়েছে তার বাবার নাম দিয়ে, পরের পৃষ্ঠা তার মায়ের নাম, তারপরের পৃষ্ঠা তার ভাইয়ের নাম, তারপরের পৃষ্ঠা তার নিজের নাম, তার পরিবার, এবং তাদেরকে দিয়ে এমনভাবে তাদের পুস্তকগুলো সাজানো হয়েছে। প্রত্যেকটা স্কুলে একটা বঙ্গবন্ধু কর্নার থাকতে হবে, রাস্তায় রাস্তায় তাদের ছবি দিয়ে ভরপুর, মূর্তি দিয়ে ভরপুর, মানে এমন কোনো জায়গা নাই, মানে ঘুমের থেকে উঠলেই তাদেরকে দেখতে হবে, তাদের তাদের মেসেজের মধ্যে তাদের গুণকীর্তন শুনতে হবে। মানে ডানে বামে সামনে পিছনে যেখানেই তাকান ওই ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের ছাড়া আর কিছুই যেন বাংলাদেশে নাই, শয়নে স্বপনে তারাই। আমরাও দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে এইভাবে যদি শয়নে স্বপনে তারাই হয়, তাহলে বোধহয় এদেশের মানুষ তাদেরকে ছাড়া আর কিছু চিনবে না। এটা আমরাও কখনো ভাবতাম, চিন্তা করতাম যে এটা আসলে দেশটা কোন দিকে যাচ্ছে। কিন্তু জুলাই আন্দোলনে আমরা এত বেশি আশ্চর্যান্বিত হয়েছি, এই ছেলেদেরকেই তো তারাই বই পড়িয়েছে, তারা তাহলে কি পড়াইলো, কোন বই পড়াইলো? যেই বই তারা পড়াইলো, শয়নে স্বপনে বাবা দাদা নিজের নাম পড়তে পড়তে মুখে ফেনা উঠে গেল, মিডিয়ায় বসলে তাদের নামের চর্চায় কান ঝালাপালা হয়ে যায়। ছোট্ট বাচ্চারা পর্যন্ত হাসিনার বক্তব্য আসলে যখন আসে, আব্বু এটা বন্ধ করে, ওই রেকর্ড বাজাচ্ছে। এক রেকর্ড কতবার শুনবো, বুঝছেন? টেলিভিশনে, মিডিয়া, ফেসবুকে এই একই রেকর্ড বাজতে বাজতে মানে ছোট বাচ্চারা পর্যন্ত শুনতে চায় না যে এটা কতবার শুনবো এক কথা। তো আমরাও বুঝতেছিলাম যে আসলে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, যে একটা মানুষকে যদি আপনি এতবার বলেন তাহলে তো সে ওইটা ছাড়া কিছু চিনবে না, বুঝবে না। অথচ সেই ছেলেরাই, এই বই পড়া ছেলেরা, এই স্কুল কলেজে পড়ুয়া ছেলেরা এমনভাবে হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলো। আমি মাঝে মধ্যে মাথায় হাত দিয়ে চিন্তা করি যে হাসিনা কি পড়াইলো আর এই ছেলেরা কি পড়লো আর কি বুঝলো। আমরা কিন্তু ওই সময় বিভিন্ন বক্তব্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরাও বলেছি, বিভিন্ন বক্তব্যে আমরা বলতাম যে তোমরা এই সমস্ত বই দিচ্ছ, মিথ্যা কথা তোমরা দিয়েছ, আমরা আমাদের সন্তানদেরকে কানে কানে বলেও দেব যে বাবা বইয়ে যা পড়বা ওটা হয়তো পরীক্ষার নাম্বারের জন্য, বইয়ের আদ্যপান্ত কিন্তু মিথ্যা কথা, মিছে কথা, তুমি এটাও মনে রেখে তারপর বইটা পড়বে। আমাদের ধারণা যে দেশে ওলামায়ে কেরামের, এই দেশপ্রেমিক জনগণের এই কথাটা আমাদের সন্তানেরা শুনেছে, যে কারণে জুলাই এত বড় একটা আন্দোলন হয়েছে। তো কাজেই এগুলি করে তারা পার পায় নাই এবং পাবেও না। আশা করি আমরা যদি সকল ঐক্যবদ্ধ হই, আমাদের দেশটাকে আমরা গড়তে চাই। মোটের মূল কথা হলো তারা পালিয়ে ইন্ডিয়াতে গিয়েছে, কেউ পালিয়ে অন্য দেশে গেছে। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা দেশকে ভালোবাসি, এদেশে জন্মেছি, আমাদের নিজস্ব একটা পাসপোর্ট আছে, আমাদের 10 দেশের পাসপোর্ট নাই, আমাদের অন্য দেশে বন্ধু নাই, মানে বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। আমাদের বাঁচলেও এদেশ,
মরলেও এই দেশ। কাজেই আমরা মনে করি আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, আমাদের নায়েব আমির সহ আমাদের নেতৃবৃন্দের বক্তব্য হলো আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করব, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটু ব্যক্তিগত দিক থেকে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইসলাম নারীদেরকে সম্মান মর্যাদা দুটোই দিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে কিন্তু নারীরা আন্দোলন করছে, তারা কিন্তু সম অধিকার চাচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আসলে এবার যে এই সরকারের, আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন ভালো মন্দ দিক, এই সরকারের পুরা দেহের মধ্যে একটা ক্যান্সার হলো এই নারী নীতিমালাটা, নারী সংস্কার যে প্রস্তাবনা, এটা এই ডক্টর ইউনূসের যে এই সরকার 1-1.5 বছর বা যতদিন থাকে, এই পুরা দেহটার যদি আমরা একটা দেহ ধরি, এর মধ্যে একটা ক্যান্সার সে রেখে গেল বা একটা কালিমা সে লেপন করে গেল। সরকার এটা উচিত ছিল না, কারণ নারী সংস্কার তারা যেই কথাগুলি বলেছে আসলে এটা তারা আসলে নারীদের কল্যাণের জন্য বলে নাই। কারণ তাদের কাছে এদেশের নারীরা তাদের কাছে গিয়ে নালিশ করে নাই যে আমাদের স্বামীরা আমাদের অধিকার দেয় না, আমরা বিপদে আছি। তারপরে এই যে পতিতালয়ের যাদেরকে তারা যৌনকর্মী বানাতে চায়, পতিতারা গিয়া ওনাদের কাছে গিয়ে বলে নাই যে আমরা খুব বিপদে আছি, আমাদেরকে একটা যৌনকর্মী স্বীকৃতি দেন, আমরা এই ব্যবসা করে চলতে চাই। আমাদের ধারণা মতে কোনো পতিতারা এই কথা গিয়ে বলে নাই। কারণ এদেশের, এবং তা আপনি যে কথাটা বললেন, এই যে আন্দোলন হয়েছে, দেখলাম একটা মিছিলের মতো হয়েছে, এটা কত পার্সেন্ট আপনি খোঁজ নিয়ে দেখবেন। এটা আমাদের নারীদের যে পার্সেন্টেজ, তার হয়তো 0.00000 গিয়া 1 হইতেও পারে, নাও পারে। এবং ওইখানে ওই আন্দোলনে আপনারাই অনেকে সাক্ষাৎকার নিয়েছেন, আমরা দেখেছি যারা এসেছে, ওই মহিলার অনেকেই বলেছে যে কেন আসছি আমি জানি না। পরে তাদের ওখানকার যারা ওই অ্যারেঞ্জ করেছে তারা মিডিয়াকে সরিয়ে নিয়ে গেছে, অন্যদিকে সাক্ষাৎকার নেবেন না। তাহলে এটা হলো একটা সমাজে কিছু অ্যালার্জি থাকে, কিছু বিস্ফোরা থাকে, চুলকানি থাকে, একটা শরীরের মধ্যে অনেক অসুখ বিসুখ থাকে। এই অসুস্থ কিছু জিনিস এটা রাজপথে বহিঃপ্রকাশ হয়েছে। আর যারা এটা করেছে এরা এদেশের মানুষ, নারীদের কোনো দিক থেকে তারা প্রতিনিধিত্ব করে না। এবং তারা যে সিস্টেমে করেছে এটাকেও কোনো সিস্টেম বলে না। তারা লিখছে এতগুলি মিটিং করেছে, এতগুলি এই করেছে সেই করেছে, এগুলি আপনি কোথায় মিটিং করেছেন, কার সাথে করেছেন, কোন মেয়েদের সাথে আপনি করেছেন? আপনি যদি আপনার মনের মতো করে এদেরকে নিয়ে যদি একটা রুমে বসে আপনি সরকারের টাকা পেয়েছেন, ব্যয় করেন, এটা তো জনগণের, এদেশের মানুষের মনের কথা না। কারণ আমি সংক্ষিপ্তভাবেই বলছি, কারণ এটা নিয়ে আমাদের বিস্তারিত বক্তব্য আছে। তারা যেগুলি বলেছে এগুলি বেহুদা। আমরা মনে করি এগুলি করে তারা কিছু বিদেশি সুবিধা নিতে চায়। আমরা অতীতেও দেখেছি এদেশে অনেক লোক যারা ইসলাম বিরোধী বক্তব্য দেয়, বলে তুমি এরকম বক্তব্য দিলা কেন? বলে ভাই আমি আমেরিকায় একটা ভিসা পাচ্ছিলাম না, তো আমি এটা বললাম, বলার পরে আমার উপর একটা হুমকি হয়েছে, এটাকে দেখিয়ে আমি একটা ভিন দেশে একটা ভিসা নেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। অনেক এনজিও আছে, তাদের পয়সা হয়তো এখন কম আসতেছে কিংবা বন্ধ হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন, বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন কি করতে হবে? তো বলে এরকম একটা সিস্টেম একটা ক্রিয়েট করি, তখন এদেশে ইসলামপন্থীরা প্রতিবাদ করবে, তখন কি হবে? তখন আমরা এটা আমাদের ওই যারা দাতা তাদেরকে দেখাবো যে না আমরা খুব কাজ করছি, এটা দেখেই আমাদের পয়সাগুলো আবার আমরা জারি করব। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। এবং আমি অনেকগুলি বই পুস্তকেও আমি পড়ে দেখেছি যে তারা এই যে বিশ্বব্যাপী যারা এগুলি করতে চায়, যারা এই যে আপনার কি বলে তাদের যে সকল কার্যক্রম, হ্যাঁ, তারপরে যারা করতেছে এগুলি, তো এগুলি করে তারা কিছু স্বার্থ হাসিল করতে চায়, আর কিচ্ছু না। বিকৃত যৌনচার এদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এমনকি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের অনেক মানুষ তওবাদিল্লাহ করে ফিরে আসছে। তো এগুলি আসলে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এগুলি করে, এবং তারা জানে যে বাংলাদেশে এটা তারা পারবে না। তো করে কেন? ওই যে আমি একটু আগে বললাম, তারা তাদের অর্থের প্রবাহটাকে গতিশীল রাখার জন্য কিংবা বৃদ্ধি করার জন্য, এবং সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং বাহিরের কিছু সহানুভূতি পাওয়ার জন্য তারা এই কাজগুলি করে। তার মানে এটা নয় যে তারা এগুলি করে বলে আমরা চুপচাপ বসে থাকবো, তা নয়। ইসলামপন্থী বলেন, ইসলামপন্থী না, এদেশের সাধারণ মানুষ এবং যে কোনো ধর্মের মানুষ, এই নারী কমিশন তাদের যে প্রস্তাবনা, একজন স্বাভাবিক বিবেকবান মানুষ, সে যে কোনো ধর্মের হতে পারে,
কিংবা ধর্ম মানে না বা ধর্মের প্রতি ওইভাবে আগ্রহী না, প্রত্যেকটা মানুষ এটাকে ডিনাই করেছে, এটাকে কেউ গ্রহণ করে নাই। কারণ এটা মানুষের তো একটা রুচি আছে, বিবেক আছে। আমরা লেখা থাকে বিভিন্ন জায়গায় দেখবেন যে মানুষের বিবেকই বড় আদালত, তো এই বিবেকেই এটাকে ডিনাই করে। তো কাজে এটা প্রত্যক্ষত এটাকে গ্রহণ করবে না। আমিও সরকারের কাছে অনুরোধ জানাই, এটা আপনার শরীরে এই কয়েকদিনের শরীরে আপনার একটা ক্যান্সার আপনি রেখে গেলেন। আমি ডক্টর ইউনূস সাহেবকে, আমাদের এই সরকারকে আমরা বলবো আপনারা এই অংশটুকু এক্সপান্স করেন আপনাদের দেশের থেকে, তাহলেই আপনারা সুনাম রক্ষা করতে পারবেন। তাছাড়া এটা আপনার কালিমা থেকে যাবে সারা জীবনের জন্য। শেষ করার আগে একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার দেখা বিগত 16 বছর রাজনীতি কেমন ছিল, এছাড়াও বিগত 16 বছর আপনি কিভাবে কাটিয়েছেন? বিগত যেই 16 বছর ফ্যাসিস্টের আমল, এই আমলটা আসলে এদেশে কোনো রাজনীতি ছিল না বলতে গেলে। কারণ তারা বাকশাল কায়েম আগেও করেছিল। আওয়ামী লীগকে তো আসলে সেদিন আমরাও আন্দোলনে ছিলাম নিষিদ্ধ করার জন্য। আসলে আওয়ামী লীগকে তো আমরাই নিষিদ্ধের দাবি তুলছি তা না, খোদ শেখ মুজিবই এটাকে নিষিদ্ধ করে গেছে আগেই। তো পরে আবার এটাকে স্বার্থ নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম করেছে। তো তারা আসলে চেয়েছিল যে বাংলাদেশে অন্য কোনো রাজনীতি না থাকুক, তারাই এককভাবে দেশ চালাবে, তারাই দেশের মালিকানা ভোগ করবে, তারাই সব, এটি তারা চেয়েছিল। আসলে এটা হয় না, মানুষ এটা কখনোই দেয় না বা হয় না, এটা তাদের ভুল ডিসিশন ছিল, যেটা আমাদের দেশকে অনেকখানি পিছিয়ে ফেলেছে, পিছনে নিয়ে গিয়েছে। তারা যদিও বলে যে আমরা অনেক উন্নয়ন করেছি, হ্যাঁ, এগুলি বলে, এই যে নির্লজ্জ এরা, যে ওবায়দুল কাদের সাহেব এখন সেদিন দেখলাম একটা টক শোতে না কোথায় একটু বললো, একটা সাক্ষাৎকারে সে বলতেছে যে সে মেট্রো রেল করেছে, তারা অমুক করে। তোমরা কী করেছো নতুন করে বলার কিছু নাই, আমরা জানি কয় টাকার করেছো, কয় টাকা মেরেছো, কয় টাকা করেছো, দেশের মানুষ জানে, নতুন করে কিছু বলার কিছু নাই। তো কাজেই তাদের আমলটা এদেশের একটা কলঙ্কিত একটা অধ্যায়। এটা বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে এই কলঙ্কিত অধ্যায় যদিও লিখতে হবে, কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাও মাঠে ছিলাম, সবসময় প্রতিবাদ করেছি, আমাদের আমির করেছেন, আমাদের দল সকল অন্যায়ের আমরা গঠনমূলকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা শান্তিপ্রিয় একটি সংগঠন, আমাদের মতো করে আমরা বরাবরই প্রতিবাদ করেছি। আপনারা সবসময় দেখেছেন আমাদেরকে মাঠে, সেই হিসাবে আমিও এই দলের একটা কর্মী হিসাবে আমরাও ছিলাম, কাজ করেছি, প্রতিবাদ করেছি অন্যায়ের। আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিউডি বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় নিয়ে এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিউডি বাংলার সঙ্গেই থাকুন।